ভার্ডেল নামে এক ঝলমলে রাজ্য ছিল, যেখানে আকাশ ছিল হমেশা নীল আর মাঠ ছিল সবুজে ঘেরা। সেই রাজ্যের রাজা ছিলেন অ্যালানিক আর রানী ছিলেন ইসমেনি। তাদের কোনো সন্তান ছিল না, আর এই দুঃখটাই তাদের জীবনকে অন্ধকারে ডুবিয়ে রেখেছিল। তারা প্রতিদিন সন্তানের জন্য প্রার্থনা করতেন। অবশেষে বহু বছর পর তাদের প্রার্থনা পূর্ণ হল। খবরটা যখন রাজ্যে ছড়িয়ে পড়ল, তখন এমন এক উৎসব শুরু হলো যা ভার্ডেলের মানুষ আগে কখনো দেখেনি। প্রাসাদের উঁচু মিনারগুলো থেকে রঙিন পতাকা উঠতে লাগল, আর শিঙার শব্দে চারদিক মুখরিত হয়ে উঠল। রাজ্যের প্রতিটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকল। রানী ইসমিনি দিনরাত প্রসব যন্ত্রণায় কাতর হলেন, আর রাজা অ্যালারিক এক মুহূর্তের জন্য তার কাছ থেকে সরলেন না। সবাই শুধু একটা খবর শোনার জন্য কান পেতে রইল, রাজ্যের উত্তরাধিকারী কেমন আছে। কিন্তু যখন নবজাতক রাজকুমারকে রাজার সামনে আনা হলো, তখন উৎসবের কোলাহল যেন এক মুহূর্তেই থেমে গেল। গোটা ঘর জুড়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। শিশুটি ছিল খুব ছোট, আর তার চেহারা ছিল একটু অন্যরকম। তার ছোট্ট মুখের ওপর নাকটা ছিল কিছুটা বড়, আর মাথার একগোছা চুল পাখির পালকের মতো খাড়া হয়েছিল। সবাই একে অপরের দিকে তাকাতে লাগল, কিন্তু কেউ কিছু বলতে পারছিল না। তবে শিশুটির চোখ ছিল অসাধারণ, উজ্জ্বল আর বুদ্ধিদীপ্ত, যেন সে তার প্রথম নিঃশ্বাসের চেয়েও অনেক বেশি কিছু জানে। রাজা অ্যালারিক দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই কি সেই সন্তান যার জন্য আমি স্বর্গের কাছে প্রার্থনা করেছিলাম? ঠিক সেই মুহূর্তে ঘরের কোণ থেকে নরম আলো ছড়িয়ে পড়ল, এবং একজন পরী আবির্ভূত হলেন। তার পরনে ছিল সবুজ রঙের পোশাক। তিনি রাজার কাছে এসে বললেন, মহারাজ, আপনার সন্তানের চেহারা দেখে দুঃখ করবেন না, আমি তাকে সৌন্দর্যের চেয়েও অনেক বড় একটি উপহার দিয়েছি। পরী বলতে লাগলেন, আপনার ছেলে হয়তো দেখতে রাজকুমারদের মতো নয়, কিন্তু তার মন হবে তরোয়ালের চেয়েও ধারালো, আর তার হৃদয় হবে জ্ঞানের আলোয় পরিপূর্ণ। সে তার বুদ্ধি দিয়ে পৃথিবীর সব সুদর্শন রাজকুমারকে ছাড়িয়ে যাবে, আর আমি তাকে এই বড় দিচ্ছি যে সে যখন বড় হবে তখন তার সবচেয়ে প্রিয়জনকে নিজের বুদ্ধি উপহার হিসেবে দিতে পারবে। এই কথা শুনে রাজা অবাক হলেন, কিন্তু তার মন থেকে দুঃখের মেঘটা একটু একটু করে সরে যেতে লাগল। তিনি কৃতজ্ঞতায় মাথা নত করলেন। রানী ইসমিনিও পরীর কথায় ভরসা পেলেন এবং তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। তারা শিশুটির নাম রাখলেন হেনরি রিকেট, কিন্তু তার মাথার ওই অদ্ভুত চুলগুলোর জন্য দরবারে সবাই মজা করে ডাকতে শুরু করল টিকলি মাথার রিকি বলে। বুদ্ধিদীপ্ত একাকিত্ব। পরীর ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হল। রিকি অবিশ্বাস্য রকমের বুদ্ধিমান হলে বড় হতে লাগল। সে ঠিকমতো হাঁটতে শেখার আগেই কঠিন সব ধাঁধার সমাধান করে ফেলত। দরবারের বড় বড় শিক্ষকরাও তার জ্ঞানের কাছে হার মানত। তার সাথে কথা বললে যে কেউই মুগ্ধ হয়ে যেত। তার রসবোধ আর প্রাণবন্ত কথাবার্তা সবাইকে আনন্দ দিত। কিন্তু যতই দিন যেতে লাগল, তার চেহারা নিয়ে কানাঘুষা বাড়তে লাগল। রাজপ্রাসাদের বাগানে অন্য বাচ্চারা তাকে টিকলি মাছা বলে জ্বালাতন করত। অন্য রাজ্য থেকে আসা অতিথিরা তার দিকে এমনভাবে তাকাত যেন সে কোনো অদ্ভুত বস্তু। রিকি খুব অল্প বয়সে বুঝে গিয়েছিল যে বুদ্ধি দিয়ে মানুষের প্রশংসা পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। সে সবসময় সুন্দর পোশাক পরত, সবার সাথে নম্রভাবে কথা বলত এবং সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করত, কিন্তু তার এই হাসির আড়ালে একটা গভীর কষ্ট লুকিয়ে থাকত। সে প্রায় একা একা ভাবত, আমার মতো একজন সাদোমাটা রাজকুমারকে কি কেউ কোনোদিন ভালোবাসবে? দুই বোন, দুই ভাগ্য। ভার্ডেল রাজ্যের সীমানা পেরিয়ে রূপলি পর্বতমালার ওপারে ছিল আরমান্ডিয়া নামে আরেকটি সুন্দর রাজ্য। সেই রাজ্যের রাজা আর রানীরও অনেক দিন ধরে কোনো সন্তান ছিল না। অবশেষে তাদের প্রার্থনাও পূর্ণ হল, তবে একটু অন্যভাবে। রানী যমজ কন্যা সন্তানের জন্ম দিলেন। তাদের নামকরণের দিনে সেই একই সবুজ পোশাক পরা পরী আবার আবির্ভূত হলেন। তিনি বড় রাজকুমারীর দোলনার কাছে গিয়ে বললেন, আমি এই কন্যাকে ক্ষমতা দিচ্ছি যে সে তার সবচেয়ে প্রিয়জনকে নিজের সৌন্দর্য দান করতে পারবে। এরপর তিনি ছোট রাজকুমারীর দোলনার দিকে তাকিয়ে বললেন, আর এই রাজকুমারীকে আমি ক্ষমতা দিচ্ছি যে সে তার সবচেয়ে প্রিয়জনকে নিজের বুদ্ধিমত্তা দান করতে পারবে। বড় রাজকুমারীর নাম রাখা হলো ক্লারিস।
সে ছিল কল্পনার চেয়েও বেশি সুন্দর। তার চুল ছিল সোনার মতো উজ্জ্বল, চোখ ছিল নীল আকাশের মতো গভীর, আর তার হাসিতে যেন চারদিক আলোকিত হয়ে যেত। কিন্তু ক্ল্যারিস যখন কথা বলতে শিখল, তখন সবাই বুঝতে পারল তার মধ্যে কিছু একটা নেই। সে খুব সহজ কথাও সহজে বুঝতে পারত না। সুন্দর কবিতা বা গান তার কাছে অর্থহীন মনে হতো। অন্যদিকে ছোট রাজকুমারী লিওনর ছিল তার ঠিক উল্টো। তার চেহারা ছিল সাধারণ, কিন্তু তার মন ছিল হীরার মতো ধারালো আর উজ্জ্বল। যখন সে কথা বলতো, তখন মানুষ তার চেহারার কথাই ভুলে যেত। তার জ্ঞান, বুদ্ধি আর চমৎকার কথা বলার ভঙ্গি সবাইকে মুগ্ধ করত। অরণ্যের মাঝে এক সাক্ষাৎ। বছর কেটে গেল। রাজকুমারী ক্ল্যারিস আরও সুন্দরী হয়ে উঠল, কিন্তু তার মনে কোনো সুখ ছিল না। দূর দূরান্ত থেকে রাজকুমাররা তাকে বিয়ে করার জন্য আসত, কিন্তু যখনই তারা কথা বলতে শুরু করত, ক্ল্যারিসের বোকামি প্রকাশ পেয়ে যেত। সবাই তার রূপের প্রশংসা করত, কিন্তু আড়ালে তার মন নিয়ে হাসাহাসি করত। এক বসন্তের সকালে দরবারের এই অবিরাম প্রশংসার বাড়াবাড়িতে ক্লান্ত হয়ে ক্ল্যারিস একাই রাজপ্রাসাদ থেকে জঙ্গলের দিকে চলে গেল। সে চেয়েছিল একটু নিরিবিলি পরিবেশে একা থাকতে, যেখানে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ে আর ঝর্ণার মিষ্টি শব্দ শোনা যায়। ঠিক সেই সময়ে সীমান্তের ওপারে রাজকুমার রিকেটও নিজের একাকিত্ব থেকে মুক্তি খুঁজতে জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল। সে এখন ২০ বছরের এক যুবক। হঠাৎ একটি হরিণের পিছু নিতে নিতে সে এমন এক জায়গায় এসে পৌঁছালো, যেখানে ক্ল্যারিস এক পাথরের ওপর বিষণ্ণ মনে বসেছিল। ক্ল্যারিসকে দেখে রিকি যেন চমকে গেল। তার সৌন্দর্য সত্যিই অসাধারণ ছিল, কিন্তু রিকের নজর কেড়েছিল তার চোখের কোণায় জমে থাকা গভীর দুঃখ। রিকে নরম স্বরে বলল, ক্ষমা করবেন রাজকুমারী, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি, আমি চলে যাচ্ছি। ক্ল্যারিস মুখ তুলে তাকালো। সে বলল, না, আপনি থাকতে পারেন, এই জঙ্গলটা আমাদের দুজনের জন্যই যথেষ্ট বড়। এরপর তারা কথা বলতে শুরু করল। তারা চারপাশে প্রকৃতি, পাখির গান আর ফুলের সৌরভ নিয়ে কথা বলল। ধীরে ধীরে তাদের আলোচনা আরও গভীর হলো। ক্ল্যারিস অবাক হয়ে দেখল, এই প্রথম কেউ তার রূপের প্রশংসা না করে তার সাথে মন খুলে কথা বলছে। রিকের কথায় ছিল জ্ঞান, বুদ্ধি আর গভীর অন্তর্দৃষ্টি। ক্ল্যারিস হয়তো তার মতো করে উত্তর দিতে পারছিল না, কিন্তু সে মুগ্ধ হয়ে শুনছিল। রিকের কথার উষ্ণতা তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছিল। এক সময় রিকেট আলতো করে বলল, রাজকুমারী, আমি আপনার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা দেখতে পাচ্ছি। আপনি কি চান আপনার সৌন্দর্যের সাথে মানানসই একটি বুদ্ধিদীপ্ত মন? ক্ল্যারিসের চোখ ছলছল করে উঠল। সে বলল, আমি আর কী বা চাইতে পারি, কিন্তু এমন সম্ভব নয়। রিকেট হেসে বলল, সম্ভব। এক পরী আমাকে এই ক্ষমতা দিয়েছেন যে আমি আমার প্রিয়জনকে আমার বুদ্ধি উপহার দিতে পারি। আমি আনন্দের সাথে আপনাকে সেই উপহার দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত? ক্ল্যারিস জানতে চাইল। ১ বছর পর যদি আপনার মন চায়, তবে আপনি আমাকে বিয়ে করার কথা দেবেন, রিকেট বলল। কোনো জোর নেই, শুধু একটি প্রতিশ্রুতি। ক্ল্যারিস এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল। রাজকুমার ছিল দয়ালু আর জ্ঞানী, কিন্তু তার চেহারা? তবুও সে রাজি হয়ে গেল। আমি কথা দিলাম। রিকেট তার হাতটা আলতো করে ধরতেই ক্ল্যারিস অনুভব করল এক অদ্ভুত উষ্ণ স্রোত তার মনের ভেতর দিয়ে বয়ে গেল। তার চিন্তা ভাবনাগুলো যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। শব্দগুলো অনায়াসে তার মাথায় আসতে লাগল। জীবনে প্রথমবারের মতো সে নিজেকে সম্পূর্ণ মনে করল। বদলে যাওয়া 1 বছর। সেই দিনের পর থেকে ক্ল্যারিসের পরিবর্তন দেখে আর্মান্ডিয়ার সবাই অবাক হয়ে গেল। যে রাজকুমারী আগে কথাই বলতে পারত না, সে এখন বড় বড় পণ্ডিতদের সাথে তর্ক করে, মন্ত্রীদের পরামর্শ দেয় আর এমন অশ্রুমম কবিতা লেখে যা সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। তার কথা শোনার জন্য সবাই ভিড় জমাত। তার নতুন মনের সাথে সাথে নতুন দ্বিধাও জন্ম নিল। এখন অনেক সুদর্শন আর বুদ্ধিমান রাজকুমার তাকে বিয়ে করতে চায়। তার বাবা মা তাকে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে বললেন। ক্ল্যারিস এক গভীর চিন্তায় পড়ল। তার সেই অদ্ভুত চেহারার রাজকুমারের কথা মনে পড়ল, যার মাথায় ছিল একগোছা অবাধ্য চুল। সে ছিল দয়ালু, জ্ঞানী, কিন্তু সুন্দর নয়। তার মন কৃতজ্ঞতা আর ভালোবাসার মধ্যে দুলতে লাগল। সে নিজেকে প্রশ্ন করল,
আমি কি এমন একজনকে বিয়ে করে আমার প্রতিশ্রুতির প্রতিদান দেব যাকে আমি ভালোবাসি না, নাকি আমার ভালোবাসাটা আসলে নিজের অজান্তেই শুরু হয়ে গেছে? তার নতুন পাওয়া বুদ্ধি তাকে প্রশ্ন করতে শিখিয়েছিল, কিন্তু উত্তর দিচ্ছিল না। শেষে তার মনে পড়ল কিভাবে রিকেটের দয়া আর সহানুভূতি তার একাকিত্ব দূর করেছিল। সেদিন জঙ্গলে রিকেট তার সৌন্দর্যের দিকে তাকায়নি, তাকিয়েছিল তার আত্মার দিকে। এই ভাবনাটা তার মনকে স্থির করে দিল। ভালোবাসার চোখে দেখা। 1 বছর পূর্ণ হওয়ার ঠিক আগে ক্ল্যারিস ঘোড়ায় চড়ে ভার্ডেলের দিকে রওনা দিল। তার সিদ্ধান্ত ছিল স্পষ্ট। রিকেট সেই জঙ্গলের ধারে তার জন্য অপেক্ষা করছিল, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। ক্ল্যারিস ঘোড়া থেকে নামল। তার হৃদস্পন্দন বেড়ে গেছিল। সে যখন রিকেটের দিকে তাকালো, তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। তার চোখের সামনে রিকেটের চেহারাটা যেন বদলে যেতে লাগলো। তার মুখের কঠিন ভাবটা নরম হয়ে এলো। তার অদ্ভুত বৈশিষ্ট্যগুলো মিলিয়ে গিয়ে এক ধরনের আকর্ষণ তৈরি হলো। তার চোখগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল, আর তার মাথার সেই টিকলিটা দেখতে ঠিক যেন এক রাজমুকুটের মতো লাগছিল। ক্যারিস অবাক হয়ে ভাবল, কোনো জাদু কি তাকে বদলে দিল? কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারল জাদুটা বাইরে নয়, তার নিজের ভেতরেই ঘটেছে। ভালোবাসা তার দৃষ্টিকে বদলে দিয়েছে। পরীর বর তার হৃদয়ের মাধ্যমে কাজ করেছে। সে রিকেটের কাছে গিয়ে বলল, রাজকুমার রিকেট, আমি আমার নিজের ইচ্ছায় এসেছি। আমি আপনাকে ভালোবাসি। শুধু আপনি যে আমাকে বুদ্ধি দিয়েছেন তার জন্য নয়, বরং যে দয়ার সাথে আপনি তা দিয়েছেন তার জন্য। সে হাঁটু গেড়ে বসে বলল, আপনি কি আমাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করবেন? রিকেটের চোখ আনন্দে ভরে উঠল। ঠিক সেই মুহূর্তে পরী আবার তাদের সামনে আবির্ভূত হলেন। তিনি হেসে বললেন, তোমরা দুজনেই সত্যিকারের জাদুটি পূর্ণ করেছ। আসল জাদু বুদ্ধি বা সৌন্দর্যের উপহারে নয়, বরং মানুষের বাহ্যিক রূপের ঊর্ধ্বে গিয়ে তার অন্তরকে দেখার ক্ষমতার মধ্যে লুকিয়ে আছে। তোমাদের এই মিলন সবাইকে মনে করিয়ে দিক যে ভালোবাসাই তার নিজের সৌন্দর্য তৈরি করে নেয়। এরপরে যে বিবাহ হলো তা ভার্ডেল এবং আর্মান্ডিয়ার রাজ্যকে এক করে দিল। রাজা আর রানী হিসেবে রিকেট আর ক্ল্যারিস জ্ঞান আর মমতার সাথে শাসন করতে লাগলেন। তাঁদের দরবার এমন এক জায়গা হয়ে উঠল যেখানে চেহারার চেয়ে চিন্তার দাম বেশি ছিল, যেখানে জ্ঞান আর শিল্পের কদর ছিল। কেউ কেউ বলে সেদিন ক্ল্যারিসের ভালোবাসার শক্তিতে রিকেটের চেহারা সত্যিই বদলে গিয়েছিল। আবার কেউ কেউ বলে আসল পরিবর্তনটা হয়েছিল ক্ল্যারিসের দৃষ্টিতে। কিন্তু যারা তাদের সবচেয়ে কাছ থেকে চিনত, তারা এসব নিয়ে মাথা ঘামাতো না, কারণ তারা জানত সবচেয়ে বড় জাদুটা হলো একে অপরের আত্মাকে চিনে নেওয়া এবং হৃদয় দিয়ে ভালোবাসা। আর সেটাই ছিল টিকলিওয়ালা রাজকুমার আর তার রানীর অমর প্রেম কাহিনী।